এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি দীপশিখা। শুরু করছি এক্সপ্রেস বাংলা, এক্সপ্রেস অনলাইন। আজকেও সারাদিনের বিশেষ 4টি খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলি শুনলে চমকে উঠবেন আপনিও। ভাববেন, এ কোথায় বসবাস করছি আমরা, কি হচ্ছে এই সমাজে। আমার সাথে এই গুরুত্বপূর্ণ 4টি খবরের বিস্তারিত আলোচনায় আছে আমাদের ডেস্ক পার্সন বিপ্লব দা। আজকে প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন পরিণত হলো উত্তপ্ত সংঘর্ষের মঞ্চে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দিলেন বিজেপি বিধায়করা, পাল্টা স্লোগান দিলেন তৃণমূল বিধায়কেরাও। ওয়েলে নেমে দুপক্ষই বিক্ষোভ দেখাতে থাকেন। সে সময় তৃণমূল বিধায়কদের শৃঙ্খলার পাঠ দেন মমতা, নিজের আসনে ফিরে যেতে বলেন, সেই সঙ্গেই বাংলা ভাষা নিয়ে আক্রমণ করেন বিজেপিকে। আমরা বিস্তারিত আসবো, জানবো, বিস্তারিত আলোচনা করব, তার আগে প্রতিবেদনটা দেখে নেব। বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বক্তৃতা রাখছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে বিধায়ক অগ্নিমিত্রা পালের বলার কথা ছিল। অগ্নিমিত্রা পালের নাম ডাকা যখন হয়, তিনি তখন অধিবেশন কক্ষে ছিলেন না। তখন মুখ্যমন্ত্রীকে বক্তৃতা রাখতে বলেন স্পিকার, কিন্তু এরই মধ্যে চলে আসেন অগ্নিমিত্রা। বিজেপির বিধায়করা চিৎকার করতে থাকেন যাতে অগ্নিমিত্রাকে বলতে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীও তখন স্পিকারকে অনুরোধ করেন যাতে অগ্নিমিত্রাকে বলতে দেন তিনি। স্পিকার সে অনুমতি দেন, কিন্তু অগ্নিমিত্রার বক্তৃতার সময় কমিয়ে দেন এমনই অভিযোগ। নির্দিষ্ট সময় পর তার মাইক বন্ধ করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ওঠেন। বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী সবে বক্তব্য রাখা শুরু করেছিলেন। আলোচনা যায় না, এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি, যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন, শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক। তখনই শঙ্কর ঘোষ স্লোগান শুরু করেন, কেন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হলো, আর সে বিষয়ে কেন দুরকম বক্তব্য রাখা হয়েছে। বারংবার স্পিকার তাকে সতর্ক করেন। শঙ্কর ঘোষ অনড় থাকে, মুখ্যমন্ত্রীকে থামতে হয়। শঙ্কর ঘোষের নেতৃত্বে বিধানসভার অন্দরে চলে বিজেপির স্লোগান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভার নিরাপত্তা রক্ষীরা শঙ্কর ঘোষকে টেনে বার করার চেষ্টা করেন। বিধায়করা তা আটকানোর চেষ্টা করছেন। নিজের আসনে অনড় রয়েছেন শঙ্কর, তা নিয়ে তুমুল ধস্তাধস্তি চলে বিধানসভার অন্দরে। তৃণমূল বিধায়করা নিজের আসনেই বসে সবটা দেখতে চান। মুখ্যমন্ত্রী দ্বিতীয়ার্ধে বলতে ওঠেন, তখন অশান্তি চলতে থাকে। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করার পর সাসপেন্ড করা হয় অগ্নিমিত্রা পাল। তারপর মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। মিহির গোস্বামীকে কার্যত চ্যাংদোলা করে বাইরে বার করা হয়। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছি। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো। একবার নয়, দুবার নয়,
হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়াবো। আর সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। বলতে তো উনি বলতেই পারেন, মাইক ওনার কাছে আছে, কিন্তু আমরা উত্তর চাই। আজকে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো, এর উত্তর আগে দিক, তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবে। এদিন বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালদের হাতাহাতি ঘটনাকে বিরল বলে মনে করছে অনেকে। এর আগেই এই চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিনের ঘটনার পর এক্স পোস্টে তিনি লেখেন, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার গণতন্ত্রকে হত্যা করল। গণতন্ত্র হত্যাকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলদাস। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বিধানসভার ইতিহাসে কালো অধ্যায় বলে সমালোচনা করেছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিক্ষোভ চরমে পৌঁছানোর পর বিধানসভার স্পিকার কড়া পদক্ষেপ নেন। 5 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। এরপর বিজেপি সদস্যরা ওয়াক আউট করে অধিবেশন বয়কট করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2024 পর্যন্ত যারা থাকবেন তাদের রেশন, নাগরিকত্ব, সাংবিধানিক অধিকার দেবেন তো? আমরা নাগরিক অধিকার কেড়ে নিতে দেব না। রামকৃষ্ণ, নেতাজি, রবীন্দ্রনাথের পথ থেকে আমরা সরব না। তারপর কাকে কাকে সাসপেন্ড করা হলো এবং আজকের এই পুরো ঘটনাটা বিস্তারিত বলবেন বিপ্লব দা। একদম খুব প্রাসঙ্গিক কতগুলো কথা তুমি তুলে ধরেছো। মমতা ব্যানার্জি আজকে অনেক কথা বলেছেন বিধানসভার ভিতরে, বলতেই পারেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে আজকে যেটা তার পেশ করা উচিত ছিল। তবে বিরোধীরা আজকে কিন্তু একদম সক্রিয় ছিল। তুমি যদি দেখো, আমি তোমাকে একটু আমার দিক থেকে বলি, স্পিকারের নির্দেশে বার করে দেওয়া হয়েছিল বঙ্কিম ঘোষ এবং অশোক দিন্দাকে। এই দুজনকে বার করে দেওয়া হয়েছিল। সাসপেন্ড করা হয়েছিল শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলকে এবং মিহির গোস্বামী। এই 3 জনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। 5 জন, আমরা কোথাও গিয়ে বলছি 5 জন, কিন্তু 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। 2 জনকে বার করে দেওয়া হয়েছে শৃঙ্খলা রক্ষার। বারবার তাদের বসতে বলা হয়েছিল, তারা বসছিল না, তা নিয়ে বারবার তারা স্লোগান দিচ্ছিল। যে জায়গায় তাকে বারবার স্পিকার সচেতন করছিল, শুনছিল না, তখন তিনি কিন্তু বার করে দেয়। অশোক দিন্দাকে সাসপেন্ড করা হয়েছে না, অশোক দিন্দাকে বার করে দেওয়া হয়েছে। অবশ্য পরবর্তীকালে হয়তো এটাকে ঘোষণা করা হয়েছে কিনা আমার জানা নেই, হয়তো 5 জনকে সাসপেন্ড করেছে। কিন্তু লাস্ট যে খবর আমরা এক্স হ্যান্ডেলে দেখতে পেলাম, তাদের এই মিহির গোস্বামীকে কিন্তু সাসপেন্ড করেছে। কেন? মার্শাল দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তুমি যদি ভালো করে দেখো, অধিবেশন ছেড়ে দিতে নারাজ ছিল মিহির গোস্বামী, ওখান থেকে বেরোতে চাইছিলেন না, কিন্তু তাদের যে ওই রকম পাল্টা স্লোগান যখন দিচ্ছিল, সেই অবস্থায় মার্শাল দিয়ে, সিকিউরিটি দিয়ে এক প্রকার পাজা কোল করে তাকে ওখান থেকে বার করা হয়েছে। ঠিক শঙ্কর ঘোষের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। শঙ্কর ঘোষ বেরোতে চাইছিলেন না, তিনি একটা সময় বিধানসভার ভেতরে শুয়ে পড়েছিলেন, তাকে কিন্তু একইভাবে পাজা কোলা করে একদম মার্শাল দিয়ে তাকে বাইরে বার করেছে। এর মধ্যে শঙ্কর ঘোষকে সাথে সাথে কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে, কারণ তিনি অসুস্থ হয়ে পড়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে বঙ্কিম ঘোষের 2টো স্টেন বসানো আছে বুকে। বঙ্কিম ঘোষকেও তার পরবর্তীকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তুমি যদি দেখো, তাহলে 2 জন হাসপাতালে আপাতত ভর্তি রয়েছে। ঘটনার পরে কি হয়? এই ধরনের ঘটনার পরে যেটা দেখা যায়, শুভেন্দু অধিকারী চলে আসেন এবং সমস্ত যে বিধায়ক যারা ছিলেন, বিরোধী বিধায়ক ছিলেন, এই বিরোধী বিধায়করা কি করলেন? বিধানসভা গেটের কাছে তারা বিক্ষোভ দেখাতে আটকে দিলেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করলেন। তাদের বিক্ষোভ দেখাবার বিষয়টা কি ছিল? তাদের বিক্ষোভ এক জায়গায় শুভেন্দু অধিকারী কিন্তু একদম স্পষ্ট বলেছেন যে বিরোধী হিসাবে আজকে 65 জন বিধায়ক, বিজেপির যে দলনেতা, তারা যে কাজটা করেছে, যে ভূমিকাটা পালন করেছে, সেটা কিন্তু একদম যোগ্য বিরোধী হিসাবেই পালন করেছে। কারণ এটা কিন্তু আমাদের বক্তব্য নয়, আরেকবার তোমায় বুঝতে হবে। এই বক্তব্যটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন আজকে যেটা বাংলার মানুষ দেখলো সেটা হচ্ছে গণতন্ত্রের হত্যা হয়েছে, একদম এইটা বলেছে। কিন্তু এবার আরো একটা যেটা হয়েছে, যে বিধানসভার ভেতরে একটা নজিরবিহীন যে বিক্ষোভ, স্লোগান, পাল্টা স্লোগান, বাংলাদেশির তকমা, এটা কিন্তু এই প্রথমবার বিধানসভার মধ্যে এই রকম হলো। তো
তুমি যদি বলো ঠিক, যদি পাশাপাশি বলো মুখ্যমন্ত্রীর ভূমিকা কী ছিল, আমি তোমাকে বলি তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে আসনে বসতে বলেছিলেন, হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি ধমক দিয়েছিলেন, নির্মল ঘোষকে ধমক দিয়েছিলেন যে আপনারা যদি কথা না শোনেন তাহলে স্পিকারকে বলবো আপনাদের সাসপেন্ড করতে। তারপরে নিজের দলের কর্মীদের তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন ভেতরে কোনো রকম গন্ডগোল করতে না। তবে এই ঘটনার পাশাপাশি যখন উত্তাল হয়ে রয়েছে ভেতরে, মমতা সেই সময় কিন্তু মমতা বলেন আমাদের কেউ থাকবে না ওয়েলে, কি করে থাকলে আমি বলবো স্পিকারকে সাসপেন্ড করতে, শৃঙ্খলাবদ্ধ হও, যারা আসবেন না হাউস চলতে দেবেন না সকলকে সাসপেন্ড করুন। পাশাপাশি আরো একটা মমতা কিন্তু এখান থেকে কথা বলেছে যে বিজেপির বিদায় ঘন্টা বেজে গেছে, বিজেপির যাওয়ার সময়ের অপেক্ষা আমি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরেছি। মিহির গোস্বামী সেই সময়ই চোর চোর বলে স্লোগানটা করতে থাকে। মানে তুমি যদি পুরো বিষয়টা দেখো, আজকে যেটা হলো বিধানসভার ভেতরে যেটা হলো, এই ধরনের পরিস্থিতি বা পরিবেশ তুমি যদি বলো এর আগে কিন্তু কখনো হয়নি। ধস্তাধস্তি, মারামারি, আমি মারামারি বলবো, মানে মার্শাল দিয়ে সিকিউরিটি দিয়ে একজন ইলেক্টেড, আমি বলবো বিজয়ী বিধায়ক, বিরোধী দলের বিধায়ককে টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বার করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা নজির ঘটনা এবং এই নজির খুবই বিরল বলা চলে, একদম বিরল বলা চলে। এবং এতে দেখো একটা সময় এগুলো হয়েছে তখন হয়তো ক্যামেরা সেইভাবে ছিল না বা বাংলার মানুষ জানতে পারেনি, এখন কিন্তু লাইভ টেলিকাস্টে মানুষ দেখতে পাচ্ছে যে বিধানসভার ভেতরে কি হচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে যেন কলেজের একটা আমরা ঝগড়াঝগড়ি মারামারি দেখছি, একদম পাশাপাশি দুদিকে দুটো দল বসে আছে, তারা ঝগড়া করছে। এটা তো কাঙ্ক্ষিত নয়। আসল যেটা হচ্ছে দেখুন, একটা সময় যখন বিরোধী ছিলেন মমতা ব্যানার্জি, এই রাজ্যে বিরোধী ছিলেন এবং সক্রিয় বিরোধী নেত্রী বলবো, মমতা ব্যানার্জি খুব ভালো বিরোধী নেত্রী। সেই সময় কিন্তু তুমি যদি দেখো মমতা ব্যানার্জি বিরোধিতা করেছে, কিন্তু এই ধরনের ঘটনা কি ঘটেছে? শুধু একটি ঘটনা বাদে, একটি ঘটনা যে এই বিধানসভার ভেতরে, বিশেষ করে রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে একবার ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই সময় রাজনৈতিক এই মমতা ব্যানার্জির দলের যে বেশ কিছু বিধায়ক আছে তাদের নাম রয়েছে, তাদের সেই ছবিতে দেখা গেছে। এটা একটা বলতে গেলে মমতা ব্যানার্জি বলেছেন এটা একটা কালো দিন, মানে উনি বলেছেন এটা একটা কালো দিন, বিধানসভার এটা একটা কালো দিন। কালো দিন কি খারাপ দিন সেটা মনে করি আগামী দিন প্রমাণ করবে। আচ্ছা, আমরা যেটা দেখেছি যে শুভেন্দু অধিকারীকেও এর আগে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে, এবং যদিও শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এটা বোধহয় প্রথমবার না, আমি মানে যতদূর জানা আছে প্রায় 8 বার তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তারপর আবারও এই বছর তাকে সাসপেন্ড করা হয়, তারপর আবারও পরপর এতগুলো বিজেপি নেতা মন্ত্রীকে সাসপেন্ড করা হলো। তো এটা কি দেখছো? না, একটা ভালো বিষয়, খুব ভালো প্রশ্নটা, খুব ভালো। আর বিষয়টা তুমি দেখো, তৃণমূল কাদের হারিয়ে ক্ষমতায় এসছে, বামফ্রন্ট সবচেয়ে মেজরিটি দল ছিল বামফ্রন্ট, সেখানে বামফ্রন্টকে শূন্য করে দেওয়া হয়েছে। সাংগঠনিক দিক থেকে কিন্তু বামফ্রন্ট একটা মজবুত দল, তাকে শূন্য করে দেওয়া হয়েছে। শূন্যের রহস্যটা কি সেটা আমি আজ নয়, ইলেকশন 2026-এ আসলে বোঝা যাবে। এর মধ্যে থেকে বিজেপি হঠাৎ করে কিরকম আসলো, বাংলার মানুষ একটা পরিবর্তন চাইছিল, সেই পরিবর্তনে কিন্তু তারা ভেবেছিল বিজেপি একটা জায়গায় আসতে পারবে, মানুষের প্রত্যাশা ছিল, যেমনভাবে প্রত্যাশা ছিল তৃণমূলের উপরে বা প্রত্যাশা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্রতি প্রত্যাশা ছিল, সেই জায়গায় একটা বড় আসনে বিজেপি আসে। এবং এর মূল কারিগর ছিল কিন্তু মুকুল রায়, যদিও তার সেটা খেয়েছেন দিলীপ ঘোষ, কিন্তু মূল কারিগর ছিল তৃণমূল থেকে বেরিয়ে এসে এতগুলো সিট, লোকসভাতেও সিট বাড়ানো, বিধানসভাতেও সিট বাড়ানো, এর একটা বড় কারিগর হচ্ছে মুকুল রায়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন বিরোধী বলছো যে বিরোধীদের এই শুভেন্দু বারবার, আসলে বিরোধীদের কণ্ঠ রোধ করে দেওয়া এটা শাসক দলের
একটা পেঁয়াজ, এটা তাদের যেন নৈতিক অধিকার হয়ে যায়, যেটা বামফ্রন্ট থাকাকালীন করেছে, হয়তো তুলনামূলক এখনের থেকে কম হয়েছে। কিন্তু বিজেপির এই যে বামফ্রন্টকে, কংগ্রেসের তো কোনো চিহ্ন নেই, আমি আজকে কংগ্রেসের কোনো সাইনবোর্ডও সেইভাবে দেখিনি। বিজেপির তবুও একটা ভূমিকা আছে, কংগ্রেস সমর্থকরা আমার হয়তো উপর হয়তো রাগ করতে পারেন, কিন্তু সংগঠন, কংগ্রেসের সংগঠনের আন্দোলন সেইভাবে কিন্তু বাংলায় আর আগের মতো কিছুই নেই। তারপরে যেটা হচ্ছে বিরোধী আসরে সিপিএম শেষ, মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো জায়গায় একটা চলে গেছে, সেই জায়গায় বিজেপির উত্থান। তাই বিরোধী যাদের আছে তাদেরকে কিভাবে জনমানসে, মানুষের সামনে থেকে, মানুষের প্রচারের থেকে সরিয়ে নেওয়া যায়, তা একেবারে নক্কার করে দেওয়া যায়, তার একটা চক্রান্ত শাসক দল করবে, এটা খুব স্বাভাবিক। আজকে শুভেন্দুর ক্ষেত্রে কি হচ্ছে, শুভেন্দু সেই তৃণমূল দল থেকে আজকে বিরোধী নেতা, এবং দেখো সারা বাংলা জুড়ে শুভেন্দু কিন্তু ছুটে বেড়াচ্ছে, এবং শুভেন্দুর কিন্তু সংগঠন কি করে আরো সমৃদ্ধ হবে তার সেদিকে লোভ নেই। প্রত্যেক জায়গায় গিয়ে শুভেন্দুর লক্ষ্য ভাইপো আর পিসিমণি, আর কাউকে নিয়ে তার কোনো কথা নেই। যে দল, শাসক দল এই করেছে, তার জন্য আমাদের এই করতে হবে, সংগঠনের জন্য সময় দিতে হবে, সেদিকে কোনো কথা। শুভেন্দুর বিরোধিতা শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটো এজেন্ডা ছাড়া শুভেন্দুর আর কোনো এজেন্ডা তুমি লক্ষ্য করেছো? একেবারেই না। যেটা দেখলাম আমরা নতুন রাজ্য সভাপতি বিজেপির, তার কথার মধ্যে দিয়ে খুব সুন্দর কথা সেদিন বলেছিলেন, যদিও আমরা তো সেটাকে সমর্থন করতে পারি না। তিনি বলেছিলেন বিরোধী দলের যারা যারা আছেন তাদের ঝান্ডাটা অন্তত 2026-এর মতো গুছিয়ে রাখুন, আসুন, তৃণমূলকে উৎখাত করতে হলে আমাদের এক জায়গায় হতে হবে। এই যে কথা বলার মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় এসছেন, কিন্তু বিরোধীকে একজোট করেই এসছিলেন, কারণ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই ক্ষমতায় এসছিলেন। চলো আমরা অনেকক্ষণ এই নিয়ে, আগামীকাল এই নিয়ে আরও বিস্তারিত খবরের পাতায় আপনারা দেখতে পাবেন আলোচনায়। আমরা মনে হয় পরবর্তী খবরে যাব। এরপর আমরা যে খবরের দিকে নজর রাখবো, দেনদুয়ার রাস্তা অবরোধের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করলো সালানপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে 15টি ধারায় মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয় তাদের। হঠাৎ কেন পুলিশ তাদের মারলো, কেনই বা এতগুলো ধারায় মামলা দেওয়া হলো, বিস্তারিত জানবো, তার আগে দেখে নেব প্রতিবেদনটা। মঙ্গলবার রাতে দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে লরির ধাক্কায় অশোক মাহাতো নামে এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। তারই প্রতিবাদে ক্ষতিপূরণের দাবিতে বুধবার দেন্দুয়া মোড়ে পথ অবরোধ করা হয়। দীর্ঘ 18 ঘন্টা ধরে চলে অবরোধ। এর জেরে চিত্তরঞ্জন আসানসোলগামী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ পৌঁছায়। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়, পাল্টা আক্রমণ চালায় অবরোধকারী। আহত হয় বেশ কয়েকজন পুলিশ। দেখুন, এটা খুব বাজে একটা ইনসিডেন্ট হয়েছে, যার জন্য আমরা দুঃখিত, মর্মাহত, তার প্রতি সমব্যথী। কিন্তু দেখতে পাচ্ছি আমরা পেশেন্স ধরে বজায় রেখেছিলাম, কিন্তু দেখতেই তো পাচ্ছেন আমাদের প্রতি অন্যরকম ব্যবহার হচ্ছিল। পুলিশের দিকে তেড়ে আসছিল, কিন্তু একটা সময় আমাদের দিকে লাঠিও নিয়ে তেড়ে এসেছিল। তখন তো আর আমাদের রিটালিয়েট করতেই হলো, কিছু করার নেই। পুলিশ যদি মার খায় এটা তো খারাপ দেখাবে না, পুলিশের দিকে যদি লাঠি তেড়ে নিয়ে আসে সেটা তো ঠিক না। আমরা তো সবার সাথেই আছি, কিন্তু ওনারা তো আমাদের সাথে ছিলেন না। কয়েকজন ইনজোর্ড হয়েছে, ইট পাটকেল ছুড়েছে ওরা। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে সালানপুর থানার পুলিশ। ধৃত 3 জনের নাম মনোজ মাহাতো, শ্যামল মাহাতো আর দুন্দা মাহাতো। 3 জনই দেন্দুয়ার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে 15টি ধারায় মামলা দেওয়া হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম রয়েছে বলে জানা যায়। তাদেরও তল্লাশি চালাচ্ছে সালানপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রথমেই বলে রাখি ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল। ঘটনার সূত্রপাত কিন্তু মঙ্গলবার সন্ধ্যের পর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে দুর্ঘটনাটি ঘটেছিল। স্থানীয়রা বা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল বাইক আরোহী রাস্তার এক পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু একটি লরি হঠাৎ তাকে পিছন থেকে ধাক্কা মারে।
ঘটনার পরই ঘটনাস্থলে যায় পুলিশরা এবং মৃতের নাম যেটা আমরা জানতে পেরেছিলাম, মৃতের নাম অশোক মাহাতো। তারপর থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তার কারণ একটাই, তারা বুঝেছিল যে দোষ কিন্তু অশোক মাহাতোর ছিল না, দোষ ছিল ঘাতক লরির। ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক। স্থানীয়দের দাবি লরির মালিককে ক্ষতিপূরণ দিতে হবে মৃতের পরিবারকে, কারণ 10 জন সদস্যের সংসারে একমাত্র রোজগারে ছিলেন এই অশোক মাহাতো। মঙ্গলবার রাত্রি থেকে সালানপুরের দেন্দুয়া মোড়ে পথ অবরোধ করে এলাকাবাসীরা। এর জেরে চিত্তরঞ্জন আসানসোলগামী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ আসলেও স্থানীয়দের সাথে কোনো রকম কথা বলেননি বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। ক্রমশ উত্তপ্ত হতে থাকে গোটা এলাকা। গাড়ির মালিক বা পুলিশ কেউই কোনো রকম বার্তালাপ করেনি স্থানীয়দের সাথে। তারপর হঠাৎ পুলিশ লাঠিচার্জ করে, বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দাদের, যেরকমটা আমরা দেখলাম। পুলিশের এরকম রূপ বোধহয় আমরা সচরাচর দেখি না। সেখান থেকে পুলিশের এই হঠাৎ পরিবর্তন। বিপ্লবদা, একটা ছেলে মারা গেল এবং তার জেরে স্থানীয়রা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের দাবি একটাই ছিল, যেহেতু উনি 10 জনের সংসার একা চালাতেন, তাই গাড়ির যে চালক বা গাড়ির মালিক তাদেরকে একটা ক্ষতিপূরণ দিতে হবে, যাতে তাদের সংসারটা সচল থাকে, অচল না হয়ে যায়। সেই রকম একটা পরিস্থিতিতেই শান্তিপূর্ণ বিক্ষোভে হঠাৎ পুলিশের লাঠিচার্জ এবং এই 3 জনকে গ্রেপ্তার করে 15টি ধারায় মামলা। এটা কি উচিত? না, সবচেয়ে বড় কথা, তুমি যদি ঘটনাটা ভালো করে দেখো, সেটা হচ্ছে এখানে পুলিশকে খুব সক্রিয় কখন হতে দেখলাম, 18 ঘন্টা একটা রাস্তা অবরোধ করে রেখেছে। তারপর পুলিশের মনে হয়েছে মানে অবরোধ উঠাতে হবে। পুলিশের ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আসল পুলিশ ধৈর্যের পরীক্ষা দিয়েছে বলবো না কি আমি ঠিক বুঝতে পারছি না। একটা অবরোধ তুলতে গেলে 18 ঘন্টা সময় লাগে। এই যে কথাটি উনি বললেন যে আমরা খুব মানবিকভাবে আমরা খুব দায়িত্ব নেওয়ার চেষ্টা, মানবিকতার পরিচয় যেটা বলছিলেন সেটা সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে ওরা নাকি ঢিল মেরেছে, লাঠি ছুঁড়ে লাঠি তুলে উঁচিয়ে এসছে, যার কোনো প্রমাণ আর কি এই মুহূর্তে উনি পুলিশের পক্ষ থেকে দেখাতে পারেনি, বা আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েনি, হয়তো কোনো কারণে ধরা পড়েনি। কিন্তু আমার কথা হচ্ছে এই রকম যখন একটা অবরোধ হচ্ছে, সেই অবরোধ হওয়ার সময় পুলিশ তো তার প্রস্তুতি নিয়ে যাবে। সেখানে পুলিশের প্রস্তুতি নিয়ে যাওয়ার ভীষণ প্রয়োজন ছিল। কারণ পুলিশের বিভিন্ন রকম সেফটি জ্যাকেট, ঢাল, এই ধরনের নিয়ে যাওয়াটা, হেলমেট, এগুলো তো থাকবে, কারণ এই ধরনের একটা ঘটনা এরকম কিছু হতেই পারে। কিন্তু আমরা যে দৃশ্যটা দেখলাম, পুলিশ 18 ঘন্টা অবরোধের হওয়ার পরে, দেখো জাস্টিফাই হচ্ছে ওই রোডটা দিয়ে প্রচণ্ড লরি চলে, বর্ষার পর রাস্তার হাল কিছুটা খারাপ। সেখানে যখন এই ছেলেটি দাঁড়িয়েছিল, তখন পেছন থেকে এসে লরি তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই কিন্তু তার এক প্রকার মৃত বলা যায়। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার, এই একমাত্র বাড়ির রোজগারে ছিল, যার উপর নির্ভর করছিল পুরো পরিবার। পুলিশ তারা চাইছিল ওখানে একটা দাবি যে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে, যেটা মনে হচ্ছিল কোথাও যেন অনৈতিক, যেমন 20 লক্ষ টাকা ডিমান্ড করছিল তারা। 20 লক্ষ টাকা এবং 2টি চাকরি, দুজনের চাকরি। মানে তুমি ভাবো, একদম পশ্চিমবঙ্গে চাকরির তো ছড়াছড়ি। আমি বলছি না, আমি মানবিক, ঠিক আছে, দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ ঠিক আছে, এবং তার জন্য চাকরি দিতে হবে, এইরকম যদি চলতে চায় তাহলে রাস্তায় যে কেউ দুর্ঘটনা ঘটলেই চাকরির জন্য আবেদন করবে, সেটা কথা না। কথাটা হচ্ছে পুলিশের ভূমিকা। আমার প্রশ্ন, পুলিশ কি পারে এইভাবে নৃশংসভাবে মানুষকে মারতে? তার কি রাইট আছে এইভাবে মারার? পুলিশ কি প্রমাণ করতে পারবে এই লোকগুলো তাদেরকে মেরেছে? আমি তো দেখলাম লোকগুলো পালাচ্ছিল, তাদেরকে ধরে ধরে পুলিশ নিয়ে আসছে, নিরীহ মানুষকে ধরে পুলিশ নিয়ে আসে। পুলিশ এইখানে যে কাজগুলো করে, যারা গন্ডগোল করে মূলত তাদের পুলিশ ছুঁতে পারে না। পুলিশ কাদের ছুঁয়ে? যারা হাতের নাগালের কাছে আসে। তুমি দেখবে সেই গ্রামেরই 3 জনকে ধরা হয়েছে যারা এখানে এসেছিল। তুমি দেখো কি নৃশংসভাবে পুলিশ মারছে। আরে এইভাবে পুলিশের মারার রাইট নেই। মানবাধিকার কমিশন বলে একটা বিষয় আছে, এই রাজ্যে মানবাধিকার কমিশন হয়ে গেছে শাসক দলের পক্ষপাত দুষ্ট। তারা এই ছবি আগে, আমি বলছি বামফ্রন্টের সময় যদি এইভাবে কাউকে মারা হতো, সেটা মানবাধিকার লঙ্ঘন করা হতো, তার বিরুদ্ধে আইন ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন একটা সাইনবোর্ড ছাড়া আমি কিছু দেখতে পাই না।
শুধু তাই নয়, এই যে 3 জনকে ধরে নিয়ে গেছে, আরো কজনকে ধরবে, তাদের বিরুদ্ধে যে 15টা ধারায় মামলা দিয়েছে, 15টা ধারায় মামলা দেওয়ার কারণই হচ্ছে মানুষকে আতঙ্কের রাখা, পুলিশের ভয় দেখানো। তুমি বুঝতে পারছো এই গরিব মানুষগুলোর উপর 15টি ধারায় মামলা দেওয়া মানে কতবা, এই যে ধরো গাড়িটাকে মারা হচ্ছে, এই গাড়িটাই ড্রাইভারটা কি দোষ করেছে? তারপরে এটা আমি কি বলবো, পুলিশ যেখানে নরম মাটি সেখানে খুব লাফায়, পুলিশ শক্ত জায়গায় পুলিশকে দেখা যায় চেয়ারের তলায় ঢুকে যেতে, টেবিলের তলায় ঢুকে যেতে, কখনো আত্মগোপন করে মানুষের, কখনো পোশাক বদলে ফেলে পুলিশ, এই পুলিশ সেই পুলিশ। সুতরাং আজকে যে নক্কারজনক এই যে 15টি ধারায় মামলা দিয়েছে, তুমি বলো এই 15টি ধারা মামলা দেওয়ার মধ্যে 15টি ধারার মধ্যে এরা যুক্ত আছে? খুব বেশি হলে হয়তো এরা 2-3টে বা 5টা ধারার মধ্যে এদের দেওয়া যেতে পারে, 34 নম্বর ধারা এর মধ্যে দেওয়া যেতে পারে। তো এটা তো খুব জঘন্য ব্যাপার ঘটেছে পুলিশের, পুলিশ জঘন্য ব্যাপার, এই ধারা দিয়ে মানুষগুলোকে, পুলিশ মানবিক হবে। তা আমার মনে পুলিশ সেই মানবিক জায়গা থেকে মানে অনেকটা দূরে সরে যাচ্ছে, কিন্তু মানুষ আরো হিংসা হবে, বুঝতেই পারছে পুলিশ কাদের জন্য পুলিশ। আমরা একটু সরাসরি জয়ন্তর সঙ্গে কথা বলার চেষ্টা করব। জয়ন্ত, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো জয়ন্ত, শুনতে পাচ্ছ তুমি? কোনোভাবে জয়ন্ত আমাদের প্রতিনিধি আসানসোলের কোনো কারণে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ প্রশাসন কাদের জন্য? পুলিশ প্রশাসন মানুষের জন্য। পুলিশ প্রশাসন যে এই যে ছেলেটি দেখো, এই যে ছেলেটিকে দেখানো হচ্ছে, এই ছেলেটিকে যেভাবে মারা হচ্ছিল, তুমি আমি আরো ছবি দেখছিলাম যেটা দৃশ্য দূষণের জন্য আমরা দেখাতে পারিনি, এমনভাবে মেরেছে ছেলেটি রাস্তার পাশে আধমরার মতো পড়ে আছে, তাকে পুলিশ তুলে নিয়ে এসে। এদের দোষটা কোথায় ছিল? এরা শুধুমাত্র বলেছিল যে একটা ছেলে যে মারা গেছেন শুধুমাত্র তার পরিবারটাকে সচল রাখার জন্য কিছুটা সাহায্য করার, এবং সেই সাহায্য কিন্তু কোনো রকম ভাবেই তারা কোনো রকম বাজে কোনো ঘটনা ঘটিয়ে তাদের কাছ থেকে সাহায্য পায়নি। আমরা পেয়েছি আমাদের প্রতিনিধি জয়ন্তকে, আরো বিস্তারিত জানবো তার থেকে। জয়ন্ত, শুনতে পাচ্ছ? একদম। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। যে ঘটনাকে ঘিরে, মৃত্যুর ঘটনাকে ঘিরে 8 ঘন্টা অবরোধ হলো, তারপর আমরা দেখলাম পুলিশের ছবি, নৃশংসভাবে মানুষের উপর মারছে, পুলিশ মারছে জনতাকে, এবং সেই জনতাকে পুলিশ কেস দিচ্ছে 15টি ধারায়। একটু যদি সার্বিক ব্যাপারটা তুমি যদি বলো দর্শকদের। দেখো, তুমি প্রথমে জানিয়ে রাখি, কালকের ঘটনা আসানসোল ঠিক সোনারপুর থানার অন্তর্গত তেন্দুয়া মোড়ে বিক্ষোভ করতে দেখা যায়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় গ্রামের মানুষজন। একটি দুর্ঘটনা কেন্দ্র করে ঘটনাটা ঘটেছিল, বাইক আরোহী মৃত্যু কেন্দ্র করে পরিবারের লোকেরা, গ্রামের লোকেরা মিলে রাস্তা অবরোধ শুরু করে দেয়। ঠিক 18 ঘন্টা ধরে রাস্তার অবরোধ হয়, কনস্ট্যান্ট রাস্তার উপরে বসে তারা সারা রাত দেখে সকাল থেকে আরো বেশি পরিমাণে লোক সংখ্যা আসতে থাকে, বিক্ষোভটা বাড়তে থাকে, রাস্তা অবরোধ বাড়তে থাকে। তো মেন রোড আসানসোল চিত্তরঞ্জন আসানসোলগামী রোড, সেখানে যানজটের সৃষ্টি হয়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে পরে, যাতায়াত করতে মানুষের অসুবিধার সৃষ্টি হয়। পুলিশ বারংবার ওদেরকে রিকোয়েস্ট করে যে পরে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবো জিনিসটা, কিন্তু যখন পরিবারের লোকেরা, গ্রামের লোকেরা যখন শোনেননি, বিক্ষোভটা অনর্গল চলছিল, তারপরে পুলিশ ব্যাপক পুলিশ বানিয়ে আসছেন কালামপুর থানা থেকে, যে পরে ব্যাপক লাঠিচার্জ করে, মানে ব্যাপক লাঠিচার্জ মানে একদম ছত্রভঙ্গ করে দেয়। যত বিক্ষোভকারী যারা রাস্তা অবরোধ করে তাদেরকে লাঠি দিয়ে মারতে মারতে একদম তারা দিয়ে ছিটকিয়ে দেয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। বহু ছেলের আহত হয়েছে এই ঘটনাতে, এবং পুলিশ কর্মীরাও আহত হয়েছে, যেটা আমাদের কাছে খবর এসেছে। তারপর দিন হঠাৎ আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ সূত্র থেকে খবর পেলাম যে 3 জন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আন্দোলনকারী ছিল, যারা রাস্তা অবরোধ করেছিল। 3 জন ছেলে মানে মনোজ মাহাতো ছিল, শ্যামল মাহাতো ছিল, ঠিক আছে, সঙ্গে আরো ছিল। এবার শুনতে পাচ্ছি যে বিভিন্ন ধারা দিয়েছে, আইনি যে ধারাগুলো হয়, যে সরকারি সম্পত্তি নষ্ট করা, যানজট সৃষ্টি করা শুরু করে 15টি ধারা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সঙ্গে যে আরো কারা কারা জড়িত আছে তাদের তল্লাশি শুরু করেছে। কিন্তু একজন ব্যক্তি যে বাইক আরোহী, যে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো, তার পরিবারের লোকজন ক্ষতিপূরণ চাইতে গেল, যেহেতু যে লরিটা করে লোহা বোঝা লরি ছিল, সামনেই প্রাইভেট কোনো কারখানা রয়েছে,
প্রাইভেট কারখানা থেকে লোহা বোঝাই করে নিয়ে যাচ্ছিল লরি, সেই লরিতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়েছে পায় খরচ। তার জন্য ক্ষতিপূরণ চেয়েছিল পরিবারের লোকেরা, ক্ষতিপূরণ দেয়নি। 20 লক্ষ টাকা একটা চাকরি ছিল, কিন্তু ওরা বলেছিল অত টাকা দেওয়া যাবে না, চাকরি কোনো দেওয়া যাবে না, সামান্য কিছু টাকা দিয়ে জিনিসটা মেটাতে চেয়েছিল, কিন্তু সেটা পরিবার লোক মানতে চায়নি বলেই এত বড় রাস্তা অবরোধ, এত বড় বিক্ষোভ কর্মসূচি হয়েছিল। একটা তুমি বলো, পুলিশ আজকে কালকে যে ছবি আমরা দেখলাম, কালকে যেভাবে পুলিশ মারধর করেছে সাধারণ জনতার জন্য, তো পুলিশ কি আইনত এইভাবে মারার অধিকার পুলিশের আছে? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সাধারণ রাজনৈতিক মহল, বিরোধী রাজনৈতিক দল বলছে ভূমিকা একদম নিয়ে প্রশ্ন হয়েছে, বলছে এরকম ভাবে আন্দোলনকারীকে মানুষকে বুঝিয়ে ওঠাতে হয়, নানা রকম আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করে, কিন্তু হট করে হাতে লাঠি তুলে নিয়ে সাধারণ জনতা, যারা নিজেদের গরিব জনতা যে মারা গেল, তার পরিবারের গরিব লোক, সে পরিবারের যে অশোক মাহাতো ছিলেন যিনি মারা গেছিলেন, তার কামাইয়ের দ্বারা সংসার চলতো, সে যদি ভর্তুকি পায় কিছু, যদি কোম্পানির কাছ থেকে কিছু ফায়দা দিতে পারে, তার জন্য লড়াই গ্রামবাসীদের, স্থানীয় পরিবারের লোকের। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক বল, যে সাধারণ পুলিশ বড় বড় ঘটনা, বড় বড় কেস চাপা করে দিচ্ছে রাজনীতির চাপে, আর ছোট ছোট ঘটনাকে দেখানোর জন্য এই কাহিনী করছে পুলিশের, একটা প্রশ্ন রয়েছে। একদম একটা ছবি আমরা দেখছিলাম, তোমার তোলা একটা ছবি আমরা পেয়েছিলাম, যেটা দেখছিলাম পুলিশ সাধারণ মানুষকে শুধু মারেনি, পুলিশ যে 407 গাড়ি চালাচ্ছে, পণ্যবাহী 407, তাদেরকেও বেধড়ক ভাবে তাকে ড্রাইভারকে মারা হচ্ছে। সেই ছবি যে ড্রাইভার তো আর অবরোধ করেনি, কিন্তু সেই ড্রাইভার চিত্র যে আসানসোলগামী রোড, একটা পিকআপ ভ্যান যাচ্ছিল আসানসোল থেকে চিত্তরঞ্জনের দিকে, তাকে দাঁড়িয়ে করে পুলিশ অ্যাটাক করেছে, তাকে লাঠি দিয়ে বেধড়ক মার দিচ্ছিল। সেই ছবি আমরা ক্যাপচারিং করতে পেরেছি। সেটা কেন মারবে, সেটা প্রশ্ন কিন্তু বিরোধী দল বারবার করছে। পুলিশের ভূমিকা কিন্তু রয়েছে, পুলিশ যেসব বড় বড় কাহিনী, বড় ঘটনাগুলো সমস্যা তদন্ত করে সমাধান করতে পারে না, কিন্তু একটা ছোট আন্দোলনকে এত বড় ঘটনা করে তারপর অ্যারেস্ট করে, এটা কিন্তু বারবার বলছে। আজকে এই ছোট ঘটনাকে বড় করে দেওয়ার মূল কারিগরই হচ্ছে পুলিশ। কারণ পুলিশ, অসংখ্য ধন্যবাদ জয়ন্ত তুমি আমাদের সঙ্গে থাকার জন্য, এমনি এই খবরের সঙ্গে থাকো, আগামী দিন এই খবর আর কতটা এগোয় আমরা কিন্তু সেদিকে নজর রাখবো। সবচেয়ে দীপশিখা, একটা ভয়ঙ্কর জিনিস তুমি দেখেছো, যেটা জয়ন্তও বললো, যে জয়ন্তর যে পুলিশ নিরীহ যারা বিক্ষোভ করেনি, যারা গাড়ি চালক, একজন 407 গাড়ি চালক, তিনি আসানসোল থেকে চিত্তরঞ্জন যাচ্ছিলেন, সেই গাড়ি চালককে পর্যন্ত পুলিশ মারছে। তারপরে পুলিশ কি, পুলিশের কাছে সেই সময় বিক্ষোভকারী নয়, পুলিশের সময় সেখানে মানুষ হচ্ছে কুকুর, মানে কুকুর গরুর মতো পুলিশ মারতে শুরু করেছে। এই পুলিশের বিভিন্ন রকম রূপ আমরা দেখেছি, মানবিক রূপও দেখেছি, কিন্তু এই রূপ আমরা দেখতে চাই না পুলিশ মানুষের জন্য। এটা পুলিশকে ভুলে গেলে চলবে না। আমার মনে হয় এখানে তো একটা টিয়ার গ্যাস, ছোট টিয়ার গ্যাস 2-3টে করলেই ছত্রভঙ্গ করা যেত, এতটা কিছু করার কি দরকার ছিল? এই যে লোকগুলোকে কেস দিল, এই লোকগুলো দরিদ্র সীমার নিচে বাস করে, এই লোকগুলো কোর্টে যেতে যেতে এরা হয়রান হয়ে যাবে। এরপর যাব আমরা পরবর্তী খবরে। পুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার ক্লাবের বিরুদ্ধে। চাঁদার পুরো টাকা দিতে অস্বীকার করলে লরি চালককে মারধরের অভিযোগ তোলাবাজদের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বিস্তারিত দেখে নেব প্রতিবেদন থেকে। একদিকে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্গাপুজোর জন্য ক্লাব প্রতি 1,10,000 টাকা অনুদান ঘোষণা করেছেন, ঠিক সেই সময় পুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার ক্লাবের বিরুদ্ধে। অভিযোগ, জাবরামালী রেনেসা ক্লাবের সদস্যরা রাস্তা আটকে বলপূর্বক চাঁদা তুলছিলেন। দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় এক লরি চালককে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওই লরি চালকের। একটা বিষয়টা খুলে বল। চাঁদার জন্য হয়েছে। চাঁদা ওরা 100 টাকা করে চাইতেছে, আমরা 50 টাকা করে বাইর করে দিছি। এর আমার পিছনে ছিল, ঠিক আছে, আমি 50 টাকা দিছি, ও 50 টাকা দিছে। আচ্ছা, এর পিছনে ছিল, একে মারছে, ঠিক আছে। মারার পর আমি গাড়িটা রাস্তায় ট্রেরা করে লাগাই দিছি। লাগার পর আমাকে গাড়ি থেকে নামায় পুরো নিচে 10-12টা ছেলে পুরো মারতেছে আমাকে, পুরো কান টান ফাটাই দিছে, এই যে হাতটা সব ফাটাই দিছে। আরো কোনো কিছু নিছে নাকি তোমাদের? মোবাইল মানি ব্যাগ সব নিয়ে নিছে, দুটো মোবাইল নিছে, দুটো মানি ব্যাগ নিছে। তোমাদের দুজনের? আচ্ছা, এইটা এসে
পুরো ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। জানা গেছে গভীর রাতে চ্যাংরাবান্ধা থেকে খালি গাড়ি লোডের জন্য ভুটানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ট্রাক চালকেরা, আর সেই সময়ই তাদের ট্রাক আটকে চলে এই চাঁদার জুলুমবাজি। লরি চালকের করা ভিডিওতে রীতিমতো মারধরের ঘটনা ধরা পড়েছে। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশে ফোন করছি, 10 মিনিট 20 মিনিট হতেছে, এখনো পুলিশের কোনো আসেনি। অভিযোগ, যে ক্লাবের রসিদ দিয়ে চাঁদা তোলা হচ্ছে সেই ক্লাবের সভাপতি পদে রয়েছেন তৃণমূল নেতা দীপক রায়। লরি চালকদের অভিযোগ, প্রতি বছর পুজোর সময় রানীহাট মোড় থেকে চ্যাংরাবান্ধা গ্রাম পর্যন্ত এইভাবে রাস্তা আটকে চাঁদার নামে তোলাবাজি চলে। প্রশ্ন উঠছে, তাহলে কেন পুলিশের পক্ষ থেকে কোনো সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কেন ময়নাগুড়ির এই এলাকায় চাঁদার জুলুম বন্ধ হচ্ছে না? স্থানীয়দের দাবি, আগেও একাধিকবার লরি চালকদের এভাবেই মারধরের ঘটনা ঘটেছে ময়নাগুড়ি থানা এলাকায়, তারপরও সক্রিয় হয়নি পুলিশ। গোটা ঘটনা নিয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এই ঘটনা কিন্তু প্রথমবার না, বারংবার আমরা দেখেছি এই চাঁদার নামে তোলাবাজি করতে। যেখানে বাঙালি তাদের শ্রেষ্ঠ পুজোয় মেতে ওঠার প্ল্যান নিয়ে ব্যস্ত, সেখানে কয়েকজন স্বার্থপর লোক নিজেদের পেট ভরাতে পুজোর নামে তোলাবাজি করতে ব্যস্ত। আরো অবাক করার বিষয়, যেখানে তৃণমূলের সুপ্রিমো পুজো ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে দিচ্ছেন, সেখানে সেই দলেরই এক নেতা, তার ক্লাবের চলছে এই ভণ্ডামি। চালক এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই প্রথমবার বা প্রথম বছর না, পুজো আসলেই বছর বছর এই তোলাবাজি চলতে থাকে। এদের ভয়ে আড়ষ্ট হয়ে থাকে লরি চালক ও সাধারণ মানুষ। আচ্ছা বিপ্লব দা, আপনি বলুন, কেউ যদি মায়ের পুজোর চাঁদা দেয়, তাকে তো স্বার্থ মতো দেবে, তার সাধ্য মতো দেবে। সেই সাধ্য মতো টাকা যদি সে একটু কমই দেয়, তার জন্য কি মারধর করাটা বাঞ্ছনীয়? পুজোর চাঁদা নিয়ে এর আগেও জুলুমবাজি হয়েছে, বাংলায় পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি হয়, কিন্তু সেই সময় তো সরকারের পক্ষে থেকে অনুদান ছিল না। শাসক দলের তৃণমূল নেতার ক্লাব, মানে তিনি সেই ক্লাবের সভাপতি, তো সুতরাং বরাদ্দ তার জন্য একদম নিশ্চিত 1,10,000 টাকা, 85 থেকে 1 লাখের। তারপরে আমার মনে হয় এইভাবে জোর জুলুম করাটা, আমার মনে হয় এটা সরকারের ভাবমূর্তিকে নষ্ট করে। কারণ যে শাসক দলের নেতা এর সঙ্গে যুক্ত রয়েছেন, যখন তিনি এই বিষয়টা আমার মনে হয় একটু সক্রিয়ভাবে দেখা উচিত ছিল। আর এই চাঁদা কাটবার সময় এদের বোধহয় কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেন উদ্যোক্তারা। আমার মনে হয় আমরা একটু প্রতিনিধির সঙ্গে যদি কথা বলি, তাহলে হয়তো বিষয়টা আরেকটু ভালোভাবে জানতে পারবো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? একদম। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। একটু যদি আমাদের বলো, পুরো এই যে বিস্তারিত যে চাঁদার জুলুমবাজি, নেতার ক্লাব 1,10,000 টাকা অনুদান, তারপরেও কি এই ধরনের চাঁদার জুলুমবাজি শোভা পায়? কি বলছে এলাকার মানুষের প্রতিক্রিয়া, কি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি? দেখো, তোমাকে যেমনটা বলে রাখতে চাইবো যে ময়নাগুড়ির রানীরহাট মোড় থেকে চাংরাবান্ধাগামী যে পূর্ত দপ্তরের রাস্তা, সেই পূর্ত দপ্তরের রাস্তার মাঝখানে এক বাসরথের বাড়ি, সেই বাসরথের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযোগ উঠেছিল যে ট্রাক চালকদের দাঁড় করিয়ে জোর জুলুম করে দুর্গাপুজোর নামে তোলাবাজির অভিযোগ। দাবি মতো টাকা না দেওয়ায় এক ট্রাক চালককে ধরে বেধড়ক মারধর করা হয়, এমনকি তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। এরপরে কিন্তু তারা কিন্তু রীতিমতো সেই ভিডিও কিন্তু মারধরের ভিডিও কিন্তু তারা কিন্তু রীতিমতো ক্যামেরাবন্দি করেন, এবং সেই ভিডিও বর্তমানে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং প্রশ্ন হচ্ছে, এই রাস্তায় দেখা যায় সচরাচর দেখা যায় যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পুজোয় এই রানীরহাট মোড় থেকে চাংরাবান্ধাগামী যে পূর্ত দপ্তরের রাস্তা, বিভিন্ন সময় দেখা যায় রাস্তার ধারে রাতের অন্ধকারে দাঁড়িয়ে পুজোর নামে তোলাবাজির অভিযোগ উঠে। তবে এদিনের এই ঘটনায় কিন্তু একেবারে এলাকার বাসিন্দারা কিন্তু অভিযোগ তুলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতি বছরই কিন্তু এই এলাকায় কিন্তু এই পুজোর নামে কিন্তু তোলাবাজির অভিযোগ ওঠে। এবং ময়নাগুড়ি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এই ঘটনার পর কিন্তু উপস্থিত হয়, এবং এরপরে কিন্তু ময়নাগুড়ি থানার পুলিশ কিন্তু সেই যে চাঁদা তোলা হচ্ছিল, তারা কিন্তু তার পুলিশকে দেখে কিন্তু পালিয়ে যায়। তবে অভিযোগ উঠছে, এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে যে
রাতের অন্ধকারে তোলাবাজি করেছিল পুজোর নামে, সেই জায়গায় দাঁড়িয়ে তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর যে কমিটিগুলি রয়েছে, যে ক্লাবগুলি রয়েছে, তাদেরকে কিন্তু 1,10,000 টাকা অনুদান ঘোষণা করেছিলেন। কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে কিন্তু এই যে জোর জুলুম করে টাকা তোলা এবং এক ট্রাক চালককে ধরে তিনি, যেমনটা জানা গিয়েছে যে তিনি চ্যাংড়ামান্দা থেকে খালি গাড়ি করে ভুটানে যাচ্ছিলেন লোডিং এর জন্য, বাসরথের বাড়ি এলাকায় এসে তাকে বেধড়ক মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। তবে ময়নাগুড়ি থানার পুলিশ আইসি সুবল ঘোষ যেমনটা জানিয়েছেন যে এই ঘটনার পরে কিন্তু ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে, তবে ট্রাক চালকদের পক্ষ থেকে কোনো লিখিতভাবে অভিযোগ জানানো হয়নি এখনো পর্যন্ত থানায়, যার কারণে কিন্তু ময়নাগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। না, পুলিশ সুমোটো একটা কাজ করে তদন্ত করতেই পারে। পুলিশ চাইলেই একটা সুমোটো, মানে পুলিশ চাইলে সুমোটো কেস করে তদন্ত করতেই পারে। কারণ হচ্ছে ট্রাক চালকরা তো নির্দিষ্ট একটা জায়গায় থাকে না, অনেক দূরে দূরে তাদেরকে যেতে হয়। যে ট্রাক চালক আক্রান্ত হয়েছে তিনি যাচ্ছিলেন ভুটানে, সুতরাং তার এই আটকে যাওয়াটা, তার এই আক্রান্ত হওয়াটা সত্যি খুব খারাপ। আচ্ছা, পুলিশের ভূমিকা, তুমি তো বললে যে পুলিশ এর ঘটনাস্থলে এরপরে পুলিশ ছুটে আসে, এই ঘটনার পর কি পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে? দেখো, তোমাকে যেমনটা বলে রাখতে চাইবো, এই ঘটনার পর কিন্তু এখনো পর্যন্ত সেরকম পুলিশের পক্ষ থেকে নজরদারি সেরকম কোনো ছবি ফুটে ওঠেনি এবং কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই যে ক্লাব জাবড়ামারি রেনিসা ক্লাব দুর্গাপুজোর নামে যে চাঁদা তুলছিল, দাবি মতো চাঁদা না দেওয়ায় কিন্তু তারা কিন্তু একেবারে জোর জুলুম করে চাঁদা তুলছিলেন। আর এই ঘটনায় কিন্তু একেবারে রীতিমতো ট্রাক চালককে মারধর করা, কিন্তু এই ক্লাবের কিন্তু সভাপতির পদে রয়েছেন, যেমনটা জানা গিয়েছে এই ক্লাবের সভাপতির পদে রয়েছেন তৃণমূল নেতা দীপক রায়। তিনি কিন্তু এই ক্লাবের সভাপতি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একজন তৃণমূল নেতা তিনি কিন্তু সেই ক্লাবের সভাপতি, তারপরে কিন্তু কি করে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই যে জোর জুলুম করে চাঁদা তুলছিলেন, এটা কিন্তু এখন বড় প্রশ্ন। তাহলে তৃণমূল নেতার ভাবমূর্তি নষ্ট হচ্ছে নিশ্চয়ই স্থানীয় এলাকায়। একদম একদম একদম। অসংখ্য ধন্যবাদ এই খবরে থাকার জন্য তোমাকে। আমরা বোধহয় পরবর্তী খবরে একটু এবার আসবো মালদার খবরে। মালদায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তুমুল উত্তেজনা। খাবার নিতে গিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগে প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের উপর চড়াও হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রাঁধুনির ভাই। হুমকি গালিগালাজ করে স্থানীয়দের। এমনকি সংবাদ করতে গেলে সাংবাদিককেও বাধা দেওয়া হয় সংবাদ করতে। স্থানীয়রা অভিযোগ করেন শুধু আজ নয়, দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার দেওয়া হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। ঘটনায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ইতিমধ্যেই পুলিশ আটক করেছে ওই রাঁধুনির ভাইকে। স্থানীয়রা দাবি করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং রাঁধুনির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এবং ওনাদের যত শীঘ্র সম্ভব স্থানান্তর করতে হবে। বিস্তারিত জানবো এবং সংবাদ করতে গিয়ে ঠিক কি রকম পরিস্থিতির শিকার হয়েছিলেন আমাদের প্রতিনিধি তাও জানবো। তার আগে দেখে নেব প্রতিবেদনটা। খাবার নিতে গিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগে উত্তেজনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মালদার চাঁচলের দুলিয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয় অঙ্গনওয়াড়ি কর্মী, রাঁধুনি এবং তার ভাই। পাশাপাশি গালিগালাজ, হুমকি দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। সংবাদ করতে গেলেও সংবাদ মাধ্যমকে বাধা দেয় অভিযুক্তরা। তুমুল বচসা শুরু হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে। আগা পিছালি আমাকে মেরেছে, আবার হাত গালা টিপে দিয়েছে। আমি বাচ্চা আমার কোলে ছিল, কেন কি কারণে মেরেছে? কি কারণে মানে বাচ্চা প্রথমে এসেছিল, ওরা নাই তো আমরা বললাম যে ওই তো নাই, আমাকেই দিয়ে দে। সবাইকে দিয়ে দিল আর আমি গিয়েছি, আমাকে এমনি বলছে আর আমাকে বলছে যে তুমি যা এখান থেকে, তোমাকে বলতে হবে না, আমাকে গাড় ধরতে হবে, পাঠিয়ে দিচ্ছে। কে মারলো? কে? ওই টুলি যা খিচুড়ি না নেই। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেনিয়ম হচ্ছে। সঠিকভাবে দেওয়া হয় না খাবার। দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং রাঁধুনি সকলের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বুধবার আমিনা বিবি তার শিশুকে কোলে নিয়ে খাবার নিতে যায়। সেই সময় তাকে খাবার দিতে অস্বীকার করে রাঁধুনি। সে প্রতিবাদ করলে তাকে মারধর করে বের করে দেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর এদিন আমিনাকে সাথে নিয়ে স্থানীয়রা ওই সেন্টারে যান প্রতিবাদের জন্য। সেই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনির তুলি খাতুনের ভাই চঞ্চল সকলকে হুমকি দেন এবং গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। তুমুল বচসার সৃষ্টি হয় ঘটনাস্থলে। ওই সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী কাবেরী সাহা সংবাদ মাধ্যমকে বাধা দেন সংবাদ সংগ্রহ করতে গেলে। মানে সয়াবিন দেয় না, মুসুরের ডাল দেয় না, কোনো সবজি বলতে নাই। যে বলি সবজি সয়াবিন কেন নাই, বলছে পোকা লেগে গেছে কি আরো নষ্ট হয়ে যাচ্ছে। কি নাম এটা সেন্টারে?
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। অভিযুক্ত রাধুনির ভাইকে আটক করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি দ্রুত এই কর্মী এবং রাধুনিকে বদলি করতে হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকার শিশু এবং প্রসূতিদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার দিচ্ছে, তার জন্য পাঠানো হচ্ছে টাকা, কিন্তু বারংবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এরকম বেহাল দশা সামনে আসছে। সংশ্লিষ্ট দপ্তর এই নিয়ে তৎপর না হলে শিশু ও প্রসূতি মায়েদের জন্য বরাদ্দ টাকা এভাবেই আত্মসাৎ করে নেবে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মীরা। তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে আরও সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, সরকার শিশু এবং প্রসূতিদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার দিচ্ছে, সেই খাতে টাকাও পাঠানো হচ্ছে, কিন্তু কেন বারবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এহেন বেহাল দশা সামনে আসে? কেন সংশ্লিষ্ট দপ্তর এই নিয়ে তৎপর হচ্ছে না? একটা প্রশ্ন বিপ্লব দা, বারবার শিশু এবং প্রসূতি মায়েদের পুষ্টির কথা ভেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে পর্যাপ্ত টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু বারংবার অভিযোগ আসে খাবারের মান খারাপ। তাহলে গলদটা ঠিক কোথায়, খাবারের মানে নাকি যারা পরিচালনা করছে তাদের এই আত্মসাতের জায়গাটায়? দেখো, খাবারের মান নিয়ে ম্যাক্সিমাম টাইমে অভিযোগ হয়েছে। তার থেকে বড় কথা, আজকে যেই অভিযোগটা সামনে এসছে, এই অভিযোগটার পেছনে কিন্তু নেপথ্য নায়ক রয়েছে এই ভদ্রমহিলা রাধুনী, এবং তার সঙ্গে তার পরিবারের লোকজনও জড়িত রয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করছে। তো আমাদের প্রতিনিধি আজকে যখন সেখানে খবর করতে যায়, তখন তাকে ধমকি দেওয়া হয়, তখন সে আক্রান্ত করার চেষ্টা করা হয়। যেহেতু সে এই খবরটার এলাকার মানুষ তাকে ফোন করে ডাকে, সেহেতু তার সেখানে একটা আলাদা জোর ছিল। কিন্তু তুমি ভালো করে দেখবে যে এই যে রাধুনীর ভাই, সে কিন্তু সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছে, তার অধিকার বোঝাচ্ছে। আমরা একটু শানুর সঙ্গে কথা বলবো। শানু, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শানু, আজকে যে ছবি তুমি আমাদের তুলে ধরেছো, সেই ছবি অত্যন্ত সামাজিক কারণে, খবরের কারণে ভীষণ গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড়, এখানে খবর সংগ্রহ করতে গিয়ে তোমাকে ভয় দেখানো হচ্ছিল, বাধা দেওয়া হচ্ছিল, কি একটু সার্বিক ছবিটা যদি একটু আমাদের খুব ছোট্ট করে বলো। বিপ্লবদা, তোমাকে জানিয়ে রাখবো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিতে গিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠে এসেছিল, আর তার প্রতিবাদ করতে গেলে স্থানীয়রা তাদের উপর চড়াও হয় ওই কেন্দ্রের রাধুনী। দেখো, গতকালই এই ঘটনার সূত্রপাত। আর যেই মহিলা আমিনা বিবিকে মারধর করা হয়েছিল, সে তার কিন্তু আহত হলে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তার প্রাথমিক চিকিৎসার পর আজকে স্থানীয় গ্রামবাসীরা আমিনাকে নিয়ে এর প্রতিবাদে আসেন কেন্দ্রে, অঙ্গনওয়াড়ি যে কেন্দ্র রয়েছে। আর দেখো, মালদার চাঁচল 1 নম্বর ব্লকের দুলিয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আর এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এই যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আর দেখো, স্থানীয় গৃহবধূ আমিনা বিবি তার শিশুকে কোলে নিয়ে খাবার নিতে গেলে কিন্তু রাধুনী তুলি খাতুন নাকি খাবার দিতে অস্বীকার করেন, আর প্রতিবাদ করতে তাকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। আর প্রাথমিক চিকিৎসার পর তাকে আমিনাকে সঙ্গে নিয়ে গ্রামবাসীরা যখন এই প্রতিবাদে আসেন, তখন রাধুনীর যে ভাই রয়েছে চঞ্চল, সে এলাকাবাসীকে হুমকি দেন এবং অশ্রব্য ভাষায় গালিগালাজ করেন। দেখো, যখন আমি খবর করতে যাই, আমাকেও রীতিমতো আঙুল উঠিয়ে তেড়ে আসেন আমার উপর, আমাকেও হুমকি দেন। আর শুধু রাধুনীর ভাই নয়, যে রাধুনী এবং অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, সেই কর্মীও কিন্তু আমার দিকে তেড়ে আসে। আর দেখো, তারপরে ঘটনার উত্তেজনা ছড়ালে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ, এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাধুনীর যে ভাই চঞ্চল, তাকে আটক করেছে পুলিশ ইতিমধ্যেই। আর ইতিমধ্যেই ঘটনায় কিন্তু লিখিতভাবে অভিযোগ জানিয়েছে থানায় গ্রামবাসীরা। অসংখ্য ধন্যবাদ শানু, তুমি আমাদের এই খবরটি আজকে তুলে ধরার জন্য। সামাজিকভাবে অনেকেই আসল সত্যটা জানতে পারলো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা সরকারি টাকায়, সরকারের যে বরাদ্দ টাকা দিচ্ছে শিশু এবং মায়েদের পুষ্টির জন্য, সেই টাকাতেই তো খাবার দিচ্ছে। তারপরেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা খুবই রূঢ় কণ্ঠে কিন্তু কথা বলে শিশু এবং মায়েদের সাথে, যেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। আমরা মনে হয় একদম আমাদের অনুষ্ঠান শেষ লগ্নে রয়েছে। আজ ভীষণভাবে অনেকগুলো খবরের মধ্যে আমরা ছিলাম। আগামী দিন আরো খবর নিয়ে আমরা সারা দিনের বাছাই করা খবর নিয়ে আমরা আনবো। এক্সপ্রেস অনলাইন এখন এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়।
এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।